আমরা ওয়ান বক্স কার্টুন আঁকা শিখেছি, স্ট্রিপ কমিক্স আঁকা শিখেছি, জেস্টার ড্রয়িং শিখেছি, কম্পোজিশন শিখেছি, এমনকি ক্যারেক্টার ডিজাইন পর্যন্ত শিখে ফেলেছি। তাহলে আর বাকি থাকলো কি? বাকি থাকলো ওই যে অ্যানিমেশন, যেই জন্য আপনাকে ধরে বেঁধে নিয়ে এসেছি। আমরা সবাই মিলে আপনার কাছে এই অ্যানিমেশনটা শিখতে চাই। খুবই ভালো কথা। তাহলে আমাকে কয়দিন সময় দিবে তোমরা অ্যানিমেশন শিখতে? ধরেন 5 মিনিট। তো এই ওয়াক সাইকেল কি? ওয়াক সাইকেল হলো এই যে দেখো, আমরা যখন হাঁটি তখন কি হয় বলো তো? হাত পা সামনে পিছে হয়। হ্যাঁ, এই যে বাম পাশের পাটা যখন সামনে থাকবে বাম পাশে হাতটা পেছন দিকে, আর ডান পাশে হাতটা যখন সামনে থাকবে ডান পাশের পাটা পেছন দিকে। ভাই এখনো তো নড়ছে না, আজকে আসলেও কি হবে? আরে কি জোস জোস, দারুন! না, আমি আজকে থেকে এই অ্যানিমেশনটা সিরিয়াসলি শেখা শুরু করব। এক দাগে পাখিটা হয়ে গেল জ্যান্ত, দুই দাগে আঁকিবুকে ঘোড়াটা দুরন্ত, দাগ 3 বাজে বিন ফনা তোলে সাপড়ে, আঁকা আঁকি বন্ধ আমি যাই বাপরে, খাতা আছে মাথা আছে আইডিয়া গিজ গিজ, সব মিলে এঁকে ফেলি গল্পটা নিজ নিজ, ক্লাসের খাতা থেকে ফেসবুকে দেয়ালে, ফাঁকে ফাঁকে পড়াশোনা কিংবা বেখেয়ালে, এই সব দেখে স্যার বলে বেটা কথা শোন, মন বলে আঁকি শুধু কার্টুন কার্টুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আঁকাআঁকি শেখার মুশকিল আসান শো কার্টুন কার্টুনে। কার্টুন আঁকাআঁকি নিয়ে তোমাদের যত প্রশ্ন, চিন্তা, ভাবনা সবকিছুর উত্তর মেলে আমাদের এই অনুষ্ঠানে। তোমাদের সাথে আছে আমি কার্টুনিস্ট তন্ময়, ও আজকে আমাদের সাথে আছেন অ্যানিমেটর প্রতীক ভাই। হ্যালো, তোমরা কেমন আছো? প্রতীক ভাই, আমরা আজকে অনেক ভালো আছি। অনেক ভালো আছো কেন? কারণ গত কয়েকদিন ধরে আমরা ওয়ান বক্স কার্টুন আঁকা শিখেছি, স্ট্রিপ কমিক্স আঁকা শিখেছি, জেস্টার ড্রয়িং শিখেছি, কম্পোজিশন শিখেছি, এমনকি ক্যারেক্টার ডিজাইন পর্যন্ত শিখে ফেলেছি। থামো থামো, তুমি তো সারা দেশের মানুষকে কার্টুন আঁকানো শিখাই ফেলছো, এটা তো ভয়ানক ব্যাপার। শুধু কি তাই, আমরা গতদিন একটা কমিক বুক আঁকাও শিখেছি। তাহলে আর বাকি থাকলো কি? বাকি থাকলো ওই যে অ্যানিমেশন, যেই জন্য আপনাকে ধরে বেঁধে নিয়ে এসেছি। ও, তাহলে এই ব্যাপার। এই ব্যাপার। আমি আর স্ক্রিনের সামনে বসে আছে যারা, তারা মানে আমরা সবাই মিলে আপনার কাছে এই অ্যানিমেশনটা শিখতে চাই। খুবই ভালো কথা। তাহলে আমাকে কয়দিন সময় দিবে তোমরা অ্যানিমেশন শিখতে? ধরেন 5 মিনিট। 5 মিনিট? 5 মিনিটে কখনো অ্যানিমেশন শেখা যায়? আসলে ভাই, আমরা এখানে সবাই তো একটু ইয়াং, তাই আমাদের ধৈর্যটা আসলে একটু কম। তবে কথা দিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে আপনি যদি আমাদেরকে এমন কিছু শেখাতে পারেন যেটা আমাদের অ্যাটেনশনটা ধরে রাখবে, তাহলে এরপর যত দিন লাগে আমি শিখব। আসলে এই স্টিল ইমেজ আঁকতে আঁকতে বোর হয়ে গেছি, এবার ড্রয়িংগুলোকে একটু নাড়াচাড়া করানো দরকার। ওকে ভাই, তাইলে টাইমার অন। ওকে। আরে কি ভাই, আপনি তো একেই 1 মিনিট পার করে দিলেন, আবার অ্যানিমেশন করবেন কখন? আরে থামো থামো, না এইভাবে হয় না, আমি কাউন্ট করলাম 5 4 3 2 1, আপনার টাইম শেষ। আমার অ্যানিমেশন শেষ। মানে এই দেখো, এইটা কি হলো? অ্যানিমেশন হলো। তুমি তো বলনি কম্পিউটার অ্যানিমেশন করতে হবে, কাগজ কলমে তো অ্যানিমেশন করা যায়। না, দারুণ। পরপর ফ্রেম এঁকে যখন আমরা ফ্লিপ করি তখন চোখে একটা ইলিউশন তৈরি হয়, এটাই হচ্ছে অ্যানিমেশন। আর কম্পিউটার অ্যানিমেশনও এইভাবেই করা হয়। ওকে ভাই, হেরে গেছি, সময় দিব। এবার আপনি আমাদেরকে কম্পিউটার অ্যানিমেশনের কিছু একটা শেখান। তাহলে চলো, কম্পিউটার অ্যানিমেশনে কি কি লাগবে সেগুলো আমরা একবার দেখে নেই। একটা ডিজিটাল ড্রয়িং ট্যাবলেট, আর ল্যাপটপে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ অথবা কার্টুন অ্যানিমেশন 4 সফটওয়্যার দিয়ে আমরা অ্যানিমেশন করব। তাহলে বলো কোন সফটওয়্যারটা দিয়ে আজকে তোমাকে দেখাবো? ভাই, যেটা সবচেয়ে সহজ ওইটা দেখা। তাহলে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ দিয়ে তোমাদের দেখাতে পারি, কারণ এইটা ইন্টারফেসটা অনেক সহজ এবং ড্রয়িংটা অনেক সহজেই করা যায়। ঠিক আছে ভাই, দেখা। প্রথমেই ইন্টারফেস পরিচিতি। এই যে দেখো, এই যে উপরে আছে এটা হচ্ছে মেনু বার, বাম পাশে যেটা দেখছো এটা হচ্ছে টুলবার। টুলবারটা ফটোশপের মতোই, এর মধ্যে থেকেই পেন্সিল, ইরেজার আর শেপ নিয়ে আমরা অ্যানিমেশন ড্রয়িংটা করব। আর মেনুর নিচে দেখো, এটাকে বলে টাইমলাইন, মানে পুরো অ্যানিমেশনটা এই টাইমলাইনেই বসবে। আর ডান পাশে আছে লাইব্রেরি, এখানে চাইলে পার্ট বাই পার্ট ড্রয়িং করে সেভ করে রাখা যায়।
এর ব্যবহার আমরা অ্যানিমেশন করার সময় দেখব। ও বুঝতে পেরেছি। এখন তো আমরা ফ্ল্যাশের সাথে পরিচিত হয়ে গেছি, তুমি এখন কি শিখবে বলো? আহ, ইচ্ছা তো করে অনেক কিছু, তবে শুরুটা করেন বেসিক একটা কিছু দিয়ে, মানে সিম্পল কিছু, যেমন ধরেন একটা মানুষ হাঁটছে এরকম। আচ্ছা, তোমার রুস্তম পালোয়ান ক্যারেক্টারটা দিয়ে কিছু দেখাই, তাহলে কেমন হবে? না, তাইলে তো দারুণ হয়। তাহলে আমরা প্রথমে মেনুবার থেকে এই যে সাদা কাগজে যে আইকনটা আছে এখান থেকে একটা পেজ নেই, স্ক্রিন সাইজটা দেখে নেই এইচডি ফরম্যাট অর্থাৎ 1920x1080 পিক্সেলে সাইজে আছে কিনা। এবার আমরা সহজভাবে হাঁটা অথবা ওয়ার্ক সাইকেলটা বুঝতে প্রথমে ফাইলে গিয়ে একটা বেসিক হাঁটার পোজ ইম্পোর্ট করি। এরকম হাঁটার পোজের ড্রয়িং ইন্টারনেটে সার্চ করলেই অনেক পাওয়া যায়। ইম্পোর্ট করার পর এই যে দেখো আমাদের এই টাইমলাইনে ছবিটা লেয়ার 1 নামে চলে এসেছে। এখন লেয়ার 1-এর এখানে দেখো একটা তালা সাইন আছে, এটাকে প্রেস করে ড্রয়িংটাকে লক করে দিচ্ছি, কারণ অন্য লেয়ারে কাজ করার সময় যাতে এই ইমেজটা প্লেসমেন্ট যাতে চেঞ্জ না হয়। এবার এই টাইমলাইনের নিচে দেখো 3টা জিনিস আছে, নিউ লেয়ার, নিউ ফোল্ডার আর ডিলিট। আমরা নিউ লেয়ারে ক্লিক করলে দেখো লেয়ার 2 নামে আরেকটি লেয়ার আমাদের লেয়ার 1-এর উপরে চলে এসেছে। আমরা এখন এরকম নতুন নতুন একটা করে লেয়ার নিয়ে ড্রয়িংটার পার্ট বাই পার্ট উপর দিয়ে কপি করে আঁকবো। যেমন ধরো প্রথমে লেয়ার 2-তে একটা গোল শেপ নিয়ে আঁকলাম মাথা, লেয়ার 3-তে বডি, এইভাবে লেয়ার 4, 5, 6, 7-এ বাকি হাত পাগুলো এঁকে ফেলি। এরপর আমাদের ইম্পোর্ট করা ড্রয়িংটা লেয়ারের লকের পাশে ক্রস চিহ্নে ক্লিক করে হাইড করে দিই। হ্যাঁ, এখন আমাদের নতুন ড্রয়িংগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন পার্ট বাই পার্ট প্রত্যেক লেয়ার আঁকা হয়ে গেলে এক একটা লেয়ার সিলেক্ট করে F8 প্রেস করলে দেখো এই যে একটা উইন্ডো আসছে। এই উইন্ডোতে 3টা জিনিস আছে। এই উইন্ডোতে গ্রাফিক্স বাটনটা সিলেক্ট করে ওকে প্রেস করি, ফলে যেটা হলো এই প্রত্যেকটা হাত পায়ের ড্রয়িং লাইব্রেরিতে সেভ হয়ে যাবে, আর যখন আমাদের দরকার হবে তখন লাইব্রেরি থেকে আমরা ড্রয়িংগুলো নিয়ে ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা সবগুলো ফ্রেম F8 দিয়ে লাইব্রেরিতে সেভ করি। এই দেখো এখন লাইব্রেরিতে ফাইলগুলো সব দেখা যাচ্ছে। ওকে, তা তো বুঝলাম, কিন্তু আমার এই হাঁটাহাঁটি কই? ক্যারেক্টার তো হাঁটছেই না। আরে দেখাচ্ছি, আমার তো ফাইল সব রেডি। এই ফাইলগুলোকে আমি ওয়াটসঅ্যাপে বসালেই তো হাঁটা শুরু করবে। তো এই ওয়াক সাইকেল কি? ওয়াটসঅ্যাপেল হলো এই যে দেখো আমরা যখন হাঁটি তখন কি হয় বলো তো? হাত পা সামনে পিছে হয়। হ্যাঁ, এই যে বাম পাশের পাটা যখন সামনে থাকবে বাম পাশে হাতটা পেছন দিকে, আর ডান পাশে হাতটা যখন সামনে থাকবে ডান পাশের পাটা পেছন দিকে। ও, এটাই ওয়াক সাইকেল। ঠিক তাই। এই এক একটা স্টেপকে অ্যানিমেশনের ভাষায় এক একটা ফ্রেম বলা হয়। এরকম 8টা হাঁটার ফ্রেম দিয়েই আমরা একটা ওয়াক সাইকেল তৈরি করব আজকে। ওয়াক সাইকেলের কনসেপ্টটা তো বুঝলাম, কিন্তু এইটাই সফটওয়্যারে করব কিভাবে? এই যে দেখো আমরা যে টাইমলাইনে ছবিগুলো বসিয়েছি এইগুলোকে বলে কি ফ্রেম। এই যে কালো ডটগুলা কি ফ্রেমগুলোকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা F6 দিয়ে ডুপ্লিকেট কি ফ্রেম তৈরি করে নিব। এই ডুপ্লিকেট কি ফ্রেম দিয়ে কি হয়? আমরা যখন হাঁটা শুরু করি তখন কি হয়, পায়ের স্টেপটা তখন সামনের দিকে চলে যায় না? হ্যাঁ। এই ডুপ্লিকেট ফ্রেমটা দিয়ে আমরা কি করি চলো একটু দেখে নিই। এই পাটাকে আবার কপি করে রোটেট করে সামনের দিকে আগিয়ে দিচ্ছি। কিন্তু এই আগের পাটা কোন জায়গায় ছিল আর এখনের পাটা কোথায় যাচ্ছে বুঝবো কি করে? এই যে দেখো টাইমলাইনের নিচেই এই যে অনিয়ন স্ক্রিন নামে একটা অপশন আছে, এইটাকে প্রেস করলেই আমরা আগের ফ্রেমের প্লেসমেন্ট দেখতে পাবো। আর এইভাবেই চলো আমরা আগের ফ্রেমগুলো দেখে দেখে পাটাকে 8বার কপি করে 8টা ডুপ্লিকেট কি ফ্রেম দিয়ে একটা পূর্ণ ওয়াক সাইকেল তৈরি করি। একইভাবে এই অন্য পা আর অন্য হাতগুলোও করি। শুধু খেয়াল রাখতে হবে আমাদের ওয়াক সাইকেলের নিয়ম অনুযায়ী রোটেট করার সময় একই দিকের পা যখন সামনে যাচ্ছে তখন হাত পেছনে যাবে, আবার হাত যখন সামনে চলে যাবে তখন পাটাকেও ধরে পেছনে নিয়ে আসতে হবে। ভাই, এখনো তো নড়ছে না, আজকে আসলেও কি হবে? এই তো হয়ে গেছে তো। এখন আমরা দেখো উপরে কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখো এখানে একটা লুপ অ্যান্ড প্লে অপশন আছে। এই যে এইটাকে সিলেক্ট করে কিবোর্ডের এন্টারটা দিলেই দেখো কি হয়। ওরে,
দেখে হাঁটছে, আমি তো ভাবছিলাম আজকে হবেই না। একই নিয়ম ফলো করে আর একইভাবে এই বেসিক শেপগুলোর জায়গায় শুধু লেয়ার বাই লেয়ার যদি রুস্তম পালোয়ানের মাথা, হাত, পা আর বডির ড্রয়িংটা যদি বসিয়ে দেই, তাইলেই দেখো লুপ অ্যান্ড প্লে করলে আবার কি হয়। আরে কি জোস জোস, দারুণ। না, আমি আজকে থেকে এই অ্যানিমেশনটা সিরিয়াসলি শেখা শুরু করব। কিন্তু এই যে রুস্তম পালোয়ানকে শেষে এসে আপনি গর্তে ফেলে দিলেন, এই টেকনিকটা করলেন কিভাবে? আরে সব কি আর 5 মিনিটে করা যায়? আগে যেটুকু করেছি সেটুকু আগে প্র্যাকটিস করো, বাকিটা তো তারপরে। আইডিয়ার আজকের পর্বে আমাদের নতুন অতিথি লম্বু ইভান, যার বুদ্ধি হাঁটুতে। জি ভাই, আমার বুদ্ধি হাঁটুতে, তাই আমার মাথায় কোনো আইডিয়া আসে না। ওহো, তাহলে একটা কাজ করি, চলো তোমাকে আইডিয়া বানানোর একটা টেকনিক শিখিয়ে দেই। জি ভাই, কি টেকনিক? টেকনিকটার নাম হচ্ছে ড্র দি অপোজিট বা উল্টা আঁকা টেকনিক। ভাই এই উল্টা আঁকা টেকনিকটা কি ভাই? সেটা বুঝতে হলে জলদি আমাদের এই টপিক জার থেকে একটা টপিক চুজ করে ফেলো তো। জি ভাই। ভাই আজকের টপিক টেকনোলজি। রাইট, তো আমরা সবসময় বলি যে কার্টুন আঁকার আগে কার্টুনের আইডিয়াটাকে ঠিক মতো বুঝতে হবে। তো ইভান, বলো তো তোমার কাছে টেকনোলজি কি? আমার কাছে টেকনোলজি হচ্ছে এই যে মনে করেন আগে আমরা হাতে কলমে আঁকতাম, এখন কম্পিউটার আঁকি। তো কম্পিউটারও তো এই হাত দিয়েই আঁকি। মানে আগে ওই কাগজ কলম দিয়ে আঁকতাম, সেটা বোঝাতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো এইটাই যদি আমরা আঁকি, তাইলে দেখো একজন কম্পিউটারে বসে হাত দিয়ে আঁকছে, আর পাশ থেকে তাকে কেউ জিজ্ঞেস করছে যে ভাই হাতে আঁকেন না ডিজিটালি? কোনো ডিজিটাল আর্টিস্টের সাথে কি এরকম কখনো হয়? হ্যাঁ, সব সময় হয়। তাই? কিন্তু ভাই এইটা তো খুব একটা মজার হয় নাই, হাসির হয় নাই। এক্স্যাক্টলি, কারণ কি বলতো? কেন ভাই? কারণটা হচ্ছে ওই যে আমি সবসময় বলি না, যে যা ঘটে সেটা এঁকে দেওয়াই কিন্তু কার্টুন না। কার্টুনে একটা টুইস্ট বা মতামত থাকতে হয়। কেমন? এই যে ধরেন সেম ঘটনাতেই যদি ব্যাপারটাকে উল্টে দেই, যে একজন মানুষ ডিজিটালি না এঁকে বরং একজন রবট বসে ম্যানুয়ালি আঁকছে, আর লোকটা বলছে ভাই হাতে আঁকেন না ডিজিটালি। ভাই ব্যাপারটা কিন্তু পুরো ঘুরে গেল। মানে একজন রোবট কাগজে আঁকলেও তো সেটা ডিজিটালি আঁকা, কারণ সে রোবট। ঠিক। আবার যেমন একজন মানুষ কম্পিউটারে ডিজিটাল ট্যাব দিয়ে আঁকলেও সেটা হাতেই আঁকা হয়। এভাবে একটা ঘটনাকে উল্টে কাল্পনিক ঘটনা বানিয়ে দিলে অনেকেই মনে করেন তখন ঘটনাটার আর কোনো দাম থাকে না। কিন্তু কার্টুনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। মানে উল্টা ঘটনাটা আসল ঘটনাটাকে আরো গভীরভাবে ভাবতে সাহায্য করে। ভাই আর দুই একটা উদাহরণ দেখাবেন প্লিজ? অবশ্যই অবশ্যই, তাহলে আবার একটা টপিক চুজ করে ফেলো। ওকে ভাই, আমাদের দ্বিতীয় টপিক করোনা। ও আচ্ছা, এই করোনার প্রকোপের প্রথম দিকে যখন মানুষ অনেক ভয় পাচ্ছিল, তখন একটা বিদেশি পত্রিকা থেকে আমাকে রিকোয়েস্ট করে যে এই করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে একটা কার্টুন বানাতে। মানে মেসেজটা হচ্ছে যে করোনা হওয়া মানেই যে মরে যাওয়া না, সেইটা বোঝাতে। তো তখন আমি ওদের জন্য একটা কার্টুন বানালাম আমাদের এই ড্র অপোজিট টেকনিকটা দিয়ে। দেখো, যে কল সেন্টারের ফোনের ওপার থেকে কোনো মানুষ না হয়ে বরং উল্টাটা, অর্থাৎ স্বয়ং গ্রিম রিপার বা মৃত্যুদূত ক্যারেক্টারটাই আশ্বাস দিচ্ছে যে করোনা ডাজন্ট অলওয়েজ কিল, বা বাংলায় বললে করোনা হইলেই মরে না। এই আইডিয়াটা যেমন অপোজিট চিন্তা থেকে এসেছে, সেম আইডিয়াটা কিন্তু হোয়াট ইফ চিন্তা থেকেও আসতে পারত। ভাই এই হোয়াট ইফ চিন্তাটা কেমন? এই হোয়াট ইফ বা কি হতো চিন্তাটা হলো যে কল সেন্টারে ফোনের অপর পাশে মানুষ না থেকে হোয়াট ইফ একজন এই গ্রিম রিপার থাকতো, বা হোয়াট ইফ কি হতো যদি করোনা পৃথিবীতে না এসে চাঁদে যেত, বা হোয়াট ইফ করোনা দোকানে সাবান কিনতে গেলে কি হতো। এরকম হোয়াট ইফ প্রশ্ন দিয়ে আমাদের কার্টুনের টপিকটাকে প্রশ্ন করলে
ভিন্ন ভিন্ন প্রশ্ন তৈরি হয় ও আমাদের কার্টুন করার সাবজেক্টটাকে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গভীরভাবে বুঝতেও পারা যায়। তার মানে একবার যে এই কার্টুনটা দেখবে সে কিন্তু আর সহজে ভুলবে না। ঠিক তাই। তো এই করোনা নিয়ে আমাদের এই উল্টা টেকনিকের আর একটা উদাহরণ দিই। কেমন ভাই? এই যে যখন বিশ্বব্যাপী সবাইকে করোনার কারণে ঘরে আইসোলেটেড হতে বলছিল, তখন আমার মাথায় উল্টা চিন্তা আসলো যে যাদের ঘর নাই তারা কিভাবে আইসোলেশনে থাকবে। এই যে দেখো, তখন এই কার্টুনটা আঁকলাম যে করোনায় যখন সবাই ঘরে ঢুকে গেছে, তখন এই খোলা আকাশের নিচেই এই পথশিশু কিন্তু একা। তার মানে ঘরে না থেকেও রাস্তাতেই সে আইসোলেশনে। এক্স্যাক্টলি। যদিও সে বাইরে, তবে এখানে ড্রয়িং এর চারপাশে আকাশচুম্বী বিল্ডিং দিয়ে মাঝখানে তাকে একাকিত্বের ঘরে বন্দি দেখানো হয়েছে। এটা হয়তো কোনো সচেতনতামূলক কার্টুন না, তবে এই কার্টুনটা কিন্তু দেখো আমাদেরকে ঠিকই গৃহহারা মানুষদের সম্পর্কে আরো গভীরভাবে ভাবতে শেখায়। এই ড্র অপোজিট টেকনিক ব্যবহার করে তোমরা আমাদেরকে ভিন্ন ভিন্ন টপিকে কার্টুন এঁকে পাঠিয়ে দাও hdmedia@a2i.gov.bd এই ইমেইলে। আর এর পাশাপাশি এই কার্টুন নিয়ে আরো মজার মজার সব টেকনিক শিখতে ফলো করো কার্টুন পিপলের ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজকে। দেখা হলো, শেখা হলো আজকে অ্যানিমেশন নিয়ে অনেক কিছু। প্র্যাকটিস চলতে থাকুক, দেখা হবে নেক্সট এপিসোডে। Garden, 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 dim, da, da, garden, garden, garden.